ইয়েস মিস। পরীক্ষায় তো প্রথম অধ্যায় ছিল আর দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 ছিল না কুইজ পরীক্ষায়? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়টা পড়বো, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়টা খুলো, খাতা নাও, কলম নাও, পেন্সিল নাও। সম্পূর্ণ মনে হয় জয়েন করতে পারছে না নাকি? আজকে একটু নেট প্রবলেম ছিল, এই জন্য একটু ক্লাস লেটে শুরু হলো। মিস ওর মা, হ্যাঁ ও কি বলছে? মিস ওর মা অফিসে গেছে তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো তোমার সাথে তার এসে জন্য ক্লাস করতে ঢুকতে পারতো, পারতেছে তাই না। না? না মিস। আচ্ছা ঠিক আছে, দেখো আজকে পড়বো দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1-2। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়টা খুলো, ধর্মগ্রন্থ। আচ্ছা দেখো এটা কি আসছে, এটা হ্যাঁ ঠিক আছে, দেখো একটু রিডিং পড়ো তো ঐশী, প্রথম থেকে একটু রিডিং পড়ো শুনি, বইটা দ্বিতীয় অধ্যায়টা। পৃষ্ঠা 10। বেদ আমাদের আদি ধর্মগত পৃষ্ঠা 10 নাম্বার। যে গ্রন্থে ধর্ম ও কল্যাণময় হুম জীবনের আচ্ছা, যে কথা বলা হয়েছে তাকে গ্রন্থে ধর্ম ধর্মগ্রন্থ ও বলে। কল্যাণময় জীবনের কথা বেদ বলা হয়েছে তাকে বলা হয় ধর্মগ্রন্থ, ঠিক আছে? এখানে আমি দিয়েছি দেখো, এখানে আমি দুইটা দিয়েছি, সেকেন্ডটা কিন্তু বইতে নেই, তুমি চাইলে এটা আমার ওই ক্লাস থেকে এটা লিখে নিতে পারবে, ঠিক আছে? তুমি এটাও দিতে পারো বা এটাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। যে গ্রন্থে ধর্ম ও কল্যাণময় জীবনের কথা বলা হয়েছে তাকে বলা হয় ধর্মগ্রন্থ। আর সেকেন্ডটা বলেছে যে গ্রন্থে অতি প্রাকৃতিক সত্তা, ভগবান, ঈশ্বর ইত্যাদি ও কল্যাণময় জীবনযাপন সম্পর্কে আলোচনা, উপদেশ ও উপাখ্যান লেখা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে, ঠিক আছে? যেমন দেখো এখানে আছে, বইতেও আছে দেখো, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী শ্রী চণ্ডী প্রভৃতি হচ্ছে আমাদের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ, তাই না? মানে হচ্ছে যে, যেমন দেখো মহাভারতে কি, মহাভারতে কি পাই? ওখানে কৃষ্ণ অনেক ধরনের উপদেশ দিয়েছে, অনেক ধরনের ওনার অনেক বাণী আছে। তারপর ওখানে তোমার যেমন যুধিষ্ঠির, দেখেছিলে মহাভারতের সিরিয়ালটা? দেখেছিলে? দেখেছিলে? তখন অনেক ছোট ছিল যদিও, অনেক আগের কথা, ইয়েস মিস। মানে কয়েক বছর আগের কথা। তারপর হচ্ছে তোমার বই বই পড়েছো? কারো থেকে কাহিনী শুনেছো মহাভারতের? শুনোনি? কি মিস বলো? আচ্ছা শুনে নিবে কেমন। আচ্ছা, আর ওটা দেখাটার দরকার, ওখানে অনেক সুন্দর সুন্দর বাণী দেয়। ওটা তোমার ওই সিরিয়ালটার একটা ইয়া বের হয়, তুমি দোকানে গেলে দিবে বা নেট থেকেও নিতে পারবে, বুঝতে পেরেছো? ওটা তুমি পার্ট 1 পার্ট 2 ওটা দেখাটা দরকার, ওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো ওটা ওখানে যেমন মহাভারতে তারপর রামায়ণও অনেক উল্লেখযোগ্য, তোমার অনেক উপদেশ দিয়েছে, অনেক বাণী আছে, মন্ত্র আছে। আচ্ছা, অনেক গুণী ব্যক্তির উক্তি আছে, ঠিক আছে? যেমন বেদ, উপনিষদ সবগুলোই হচ্ছে যে সবগুলোকে আমরা কি বলবো, ধর্মগ্রন্থ বলবো, ঠিক আছে? তারপর দেখো বইতে দাগাও, প্রথমে ধর্মগ্রন্থ কাকে বলে এটা দাগিয়ে ফেলো, ব্র্যাকেট দিয়ে দাগিয়ে ফেলো ধর্মগ্রন্থ কাকে বলে। আর হচ্ছে বেদ, উপনিষদ, কয়েকটি উল্লেখযোগ্য ধর্মগ্রন্থের নাম মিস লেখো, এভাবেও কোশ্চেনটা মিস দিতে পারে, জাগিয়েছি। ঠিক আছে? ওটাও দাগাও। তারপর হচ্ছে বেদ আমাদের আদি এবং প্রধান ধর্মগ্রন্থ, এটাও দাগাও। বেদ প্রত্যেকটা লাইন কিন্তু এই অধ্যায়ে কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, দেখো। বেদ চিরন্তন ও শাশ্বত, বেদ মানে জ্ঞান, গুলো মনে রাখবে। পুরাটা দাগাতে গেলে তো সমস্যা, তুমি পেন্সিল দিয়ে ছোট ছোট করে দাগিয়ে ফেলো, ওয়ার্ডের নিচে দাগাও। প্রাচীন ঋষিদের ধ্যানে পাওয়া যায় পবিত্র জ্ঞান, এই জ্ঞান হচ্ছে জগৎ, জীবন ও তার উৎস, পরম পুরুষ ব্রহ্ম বা ঈশ্বর সম্পর্কে জ্ঞান। বেদকে কেন্দ্র করে রচিত ধর্মভিত্তিক বিশাল সাহিত্যকে বলা হয় বৈদিক সাহিত্য। তাহলে বৈদিক সাহিত্য কাকে বলে? এটা তোমার পরেও আছে, পরে সেকেন্ড পেজে দেখবে, 11 নম্বর পেজে আছে, এখানে আছে, ঠিক আছে? তো এখন এখানে দাগাতে হবে না, এটা এটা এখানে না দাগালেই চলবে। ওটা দাগাও, গীতায় কর্মকে যজ্ঞ বলা হয়েছে, এটা একটু আন্ডারলাইন করে রাখো, ঠিক আছে?
তাহলে গীতায় কর্মকে কি বলা হয়েছে? যজ্ঞ বলা হয়েছে। এটা একটু আন্ডারলাইন করে রাখো, ঠিক আছে? তাহলে 10 নম্বর প্রথম পেজ, মানে 10 নম্বর পেজ থেকে আর কিছু নেই। এটা এখানে জাস্ট তোমার ধর্মগ্রন্থ সম্পর্কে বলা হয়েছে। এরপর যাও সেকেন্ড পেজে, 11 নম্বর পৃষ্ঠায় যাও। গিয়েছো? এরপরে টপিককে আসি। বাবা চলে যাচ্ছে। আচ্ছা, এটা করেছি। এরপর দেখো, বেদ মানে জ্ঞান। বেদ মানে জ্ঞান, এটা এখানে আছে দেখো 11 নাম্বার পৃষ্ঠায় প্রথম লাইনটা দেখো। প্রথম লাইনটা দেখো, বেদ মানে জ্ঞান, আন্ডারলাইন করো। জ্ঞান অর্জনের জন্য প্রগাঢ় চেষ্টা বা সাধনার প্রয়োজন। তাহলে জ্ঞান অর্জনের জন্য কি প্রয়োজন? অবজেক্টিভ, প্রগাঢ় চেষ্টা, ঠিক আছে? সাধনার প্রয়োজন। প্রগাঢ় চেষ্টা বা সাধনার প্রয়োজন, এই শুধু প্রগাঢ় চেষ্টা বা সাধনা নিচে আন্ডারলাইন করো। তারপর হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হলে নিমগ্ন হতে হয় গভীর সাধনায়। গভীর সাধনায় নিমগ্ন হওয়াকে বলা হয় ধ্যান। ধ্যান কাকে বলে? তাহলে গভীর সাধনায় নিমগ্ন হওয়াকে ধ্যান বলে। এটা তুমি ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিলে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যারা সত্য বা জ্ঞান এবং সৃষ্টি ও স্রষ্টার মাহাত্ম্য উপলব্ধি করতে পারতেন তাদের বলা হতো ঋষি। ঋষি কাকে বলে? প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন, দেখছো? প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন। তেমন ঋষি কাকে বলে? যারা সত্য, ব্র্যাকেট দিয়ে দাও। তোমাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে হচ্ছে আচ্ছা হ্যাঁ দেখো, তারপর বলেছে ঋষি কাকে বলে দাগিয়েছো? ইয়েস মিস। আচ্ছা, তারপর বলছে বেদ এই ঋষিদের ধ্যানে পাওয়া পবিত্র জ্ঞান। মানে আমি বলি, এটার মানেটা বুঝেছো? ঋষি আর ধ্যানের সম্পর্ক বুঝেছো? তারপর বেদের সাথে কি বলেছে বুঝেছো? নো মিস। এটা বলেছে যেমন দেখো, ঋষিরা তো সাধনা করে না, হ্যাঁ, গাছের নিচে বসে, তারপর তারা তো অনেক কিছু ত্যাগ করে। তারা সংসার ত্যাগ করে, করে কি করে? তারা সাধনা করে, হ্যাঁ, যজ্ঞ করে, হ্যাঁ, মানে তারা যাতে ঈশ্বরকে দেখতে পারে, ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, তারা কিন্তু এজন্য সাধনা করে। আর তাদের সাধনা থেকে, তাদের এই সাধনা থেকে তারা যে জ্ঞান অর্জন করে, ঈশ্বরের ঈশ্বরের সান্নিধ্য লাভ করে, মানে তারা যে ঈশ্বরকে দেখতে পাচ্ছে, ইয়া করছে, সেখান থেকে তারা কি করে? ওই বেদ মহাভারত, তারা বেদ মহাভারত গুলোকে লেখা এত সহজ, এত বড় বড় বইগুলো, তারা কি করে? তারা সেখান থেকে জ্ঞান অর্জন করে তারা এই বেদ উপনিষদ সব ধরনের ধর্মগ্রন্থগুলো লিখেছে, হ্যাঁ, এগুলো সম্বন্ধে জানতে পেরেছে কি করে? সাধনা করে। এই জন্য বলছে মানে ধ্যান করে। এই জন্য ঋষির সাথে ধ্যানের সম্পর্ক, তোমার কোশ্চেন এভাবেও আসতে পারে যে ঋষির সাথে ধ্যানের সম্পর্ক কি, বা এই যে বলেছে বেদ এই ঋষিদের ধ্যানে পাওয়া পবিত্র জ্ঞান, এই কথাটার মানে কি, ঠিক আছে? নিজের ভাষায় সুন্দর করে, নিজের ভাষায়। আবার অনেকে কি করে? লিখতে গেলে উল্টাপাল্টা ভাষা দিয়ে লেখে, তাই না? সেই ভাষাগুলো কিন্তু অনেক সময় ওগুলো নাম্বার দেওয়ার মতো ভাষা হয় না, ঠিক আছে? তো লেখার সময়, আমরা লেখার সময় ওভাবেই লিখবো, সুন্দর করে প্রত্যেকটা বইয়ের ভাষায় মেনটেন করে তারপর আমরা লিখবো, ঠিক আছে? আচ্ছা, গেল। তারপরে দেখো সেকেন্ড প্যারা, দেখো সেকেন্ড প্যারায় বলা হচ্ছে আমাদের জীবনের উৎস পরম পুরুষ ব্রহ্ম বা ঈশ্বর প্রভৃতি সম্পর্কে বেদ বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ প্রভৃতি গ্রন্থে আলোচনা করা হয়েছে। আমাদের জীবন এবং জীবনের উৎস কি সম্পর্কে? তুমি একটা কাজ করো, আমাদের জীবন থেকে সম্পর্কে পর্যন্ত একটা আন্ডারলাইন করো। করেছো? করে আলোচনা করা হয়েছে। সেকেন্ড লাইনটাতে কি করো? ইয়া লিখো, সরি, আন্ডারলাইন করে দাও। করেছো? ইয়েস মিস। ওশি শুনতে পাচ্ছ? ইয়েস মিস। হ্যাঁ, আন্ডারলাইন করেছো? আচ্ছা, তারপর দেখো এই গ্রন্থসমূহ Yes, miss. ভিন্ন ধরনের হলেও ধর্মীয় নানা দিক থেকে পারস্পরিকভাবে সম্পর্কিত। এভাবেই
বেদ কেন্দ্র করে ধর্মভিত্তিক এক বিশাল সাহিত্য গড়ে উঠেছে, একেই বলা হয়েছে বৈদিক সাহিত্য। তুমি একটা কাজ করো, এখানে আমি যে বৈদিক সাহিত্যের সংজ্ঞা দিয়েছি এটা দিলেও হবে, এটাও তুমি নিয়ে নিতে পারবে। এখান থেকে ক্লাসটা তুমি পজ করে ই লার্নিং থেকে যখন দেখবে ইউটিউবে, তখন তুমি কি করে পজ করে এই বৈদিক সাহিত্যে কাকে বলে এটা লিখে নাও। এটা কিন্তু বইতেও আছে সেম কথা। বেদকে কেন্দ্র করে ধর্মভিত্তিক একটা বাদ দিবে, যে ধর্মভিত্তিক বিশাল সাহিত্য গড়ে উঠেছে তাকে বৈদিক সাহিত্য বলা হয়। এটা দাগ দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে রাখো। আচ্ছা, এটা হচ্ছে বৈদিক সাহিত্য। তাহলে বৈদিক সাহিত্যে কিন্তু 4টা অংশ আছে, এটা আমরা জানি। এটা ক্লাস 6-এও আছে, আমি 6-এও ক্লাস নিয়েছি, এটা পড়িয়েছিলাম। 7-এও আছে। ঠিক আছে, দেখো বৈদিক সাহিত্যের অংশ হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ। বলো কি কি আছে? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। ঠিক আছে, 4টা। তারপরটাতে যাই। আচ্ছা, এখানে দেখো বেদের এক নাম সংহিতা মানে সংকলন। আচ্ছা, এটা এখন বাদ দাও, এটা এখান থেকে বলো চতুর্বেদ। তোমাদের বইতে দেখো চতুর্বেদ আছে, নিচে নিচের পয়েন্টটা দেখো চতুর্বেদ। চতুর্বেদ হচ্ছে বেদের এক নাম হচ্ছে সংহিতা। ঠিক আছে, সংহিতা মানে সংগ্রহ বা সংকলন। দাগিয়ে ফেলো, এগুলো তো বলতে হবে না, এগুলো দাগিয়ে ফেলো। তোমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো দাগিয়ে ফেলো, তারপর মিস যেগুলো বলছি ওগুলো দাগিয়ে ফেলো। তারপর হচ্ছে সমগ্র বেদ বা সংহিতা গুলোকে 4 ভাগে বিভক্ত করা যায়। ঠিক আছে, এটাও ব্র্যাকেট দিয়ে রাখো। তাহলে কি কি? ঋগ্বেদ সংহিতা, সংহিতা, সংগ্রহ, সেটা বলছি না, আমি বলছি সংহিতা সংহিতা গুলোকে 4 ভাগে ভাগ করা সংহিতা, হয়েছে। ভাগগুলো কি? ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা। বুঝতে পেরেছ? আচ্ছা, Yes, miss. তারপর দেখো এই পরের পৃষ্ঠায় যাও, 12 পৃষ্ঠায় যাও। ব্রাহ্মণ। বেদের 2টি অংশ, ঠিক আছে, মন্ত্র এবং ব্রাহ্মণ। মন্ত্র এবং ব্রাহ্মণ। আচ্ছা, তাহলে ব্রাহ্মণ কাকে বলে? বেদের যে অংশে, দেখো আমি কিন্তু এগুলো সংজ্ঞাগুলো দেইনি, এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে। ব্রাহ্মণ কাকে বলে, আরণ্যক কাকে বলে, উপনিষদ কাকে বলে? উপনিষদ বলতে কি বুঝাও? বুঝতে পেরেছো? এগুলা কিন্তু হোমওয়ার্ক থাকবে। আচ্ছা দেখো, ব্রাহ্মণ কাকে বলে? ব্রাহ্মণ হচ্ছে বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন যজ্ঞে তাদের প্রয়োগ বা ব্যবহারের কথা আলোচনা করা হয়েছে তাকে ব্রাহ্মণ বলা হয়। ঠিক আছে, দাগিয়ে ফেলো। এর পরপরই আছে দেখবে, এর পরের অংশ হচ্ছে আরণ্যক। তাহলে ব্রাহ্মণ কাকে বলে? ঐশী একটু বলো তো, ব্রাহ্মণ কাকে বলে? বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন যজ্ঞে তাদের প্রয়োগ বা ব্যবহারের কথা আলোচনা করা হয়েছে তাকে তাকে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলা বলে। হয়। শেষ। এরপর হচ্ছে আরণ্যক কি? ঠিক আছে, আরণ্যক কি? আরণ্যক হচ্ছে দেখো এর, আচ্ছা তাহলে দেখো, আচ্ছা তাহলে আরণ্যক কাকে বলে দেখো, সেকেন্ড লাইনে আছে। আরণ্যকটা আমি রিডিং করে দিচ্ছি। ব্রাহ্মণে বেদের কর্মকাণ্ড আর আরণ্যক ও উপনিষদে জ্ঞান কাণ্ড আলোচনা করা হয়েছে, যা অরণ্যে রচিত তাকে আরণ্যক বলে। তাহলে তুমি ওইটাই দাগাও ব্র্যাকেট দিয়ে, যা অরণ্যে রচিত তাকে আরণ্যক বলে। ঠিক আছে, আরণ্যক ও উপনিষদ ব্রাহ্মণের অংশ, এতটুকু, এটা দাগিয়ে ফেলো। তারপর দেখো উপনিষদ বলতে কি বুঝো? উপনিষদ বলতে কি বুঝো এটা তোমাদের উপনিষদের লাস্ট লাইনে দেখো, সরি লাস্ট প্যারার সেকেন্ড লাইনটা দেখো। গুরুর নিকটে বসে নিশ্চয়ের সঙ্গে যে জ্ঞান অর্জন করা হয় তাকে উপনিষদ বলে। ঠিক আছে, এটা দাগিয়ে ফেলো। উপনিষদ কাকে বলে? গুরুর নিকটে বসে নিশ্চয়ের সঙ্গে যে, মানে গুরুর কাছে যে জ্ঞান অর্জনটা আমরা করি, গুরুর থেকে যে জ্ঞানটা আমরা অর্জন করি সেটাকে বলা হয় উপনিষদ। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো বেদাঙ্গ কি ও এর প্রকারভেদ সমূহ। বেদাঙ্গ কি, প্রকারভেদ সমূহ দেখো 13 নম্বর পৃষ্ঠায় দেখো, ওখানে একদম বড় প্রশ্নের মতো সুন্দর করে বইতে প্যারা প্যারা দিয়ে বুঝিয়েছে। ঠিক আছে, এটাও হোমওয়ার্ক থাকবে এগুলো। আচ্ছা এটা না, তোমাদের প্রথম 3টা, এই 3টা ব্রাহ্মণ কাকে বলে, আরণ্যক কি এবং উপনিষদ বলতে কি বুঝো, এই 3টা হোমওয়ার্ক করবে।
ঠিক আছে? এবং ওই যে দেখো ওখানে পড়েছো ধ্যান কাকে বলে এবং ঋষি কাকে বলে, ওই দুটাও থাকবে। মোট 5টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? 5টা প্রশ্ন নিবে। আচ্ছা, বেদাঙ্গ কি, বেদাঙ্গের প্রকারভেদ গুলো বড় প্রশ্ন হিসেবে এটা দাগিয়ে রাখবে। বেদাঙ্গ চ্যাপ্টারটা, বেদাঙ্গ পৃষ্ঠা 13তে দেখো, বেদাঙ্গর ওটা একটু পয়েন্ট করে রাখো। এরপর টপিকটা আমি একটু পড়ে দিই। তারপর দেখো, ঋষিগণ বেদের দেবতাদের 3 ভাগে ভাগ করেছেন, ঠিক আছে? এটা কোথায় দেখবে জানো? এটা হচ্ছে যে 14 নম্বর পৃষ্ঠায় পার্ট 2, দেখো থার্ড প্যারাতে, দেখো 14 পৃষ্ঠায় থার্ড প্যারা, ওখানে একটা তোমার ইয়া করে বক্স করে দাগ তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, দেখেছো? বৈদিক দেবতা। এটা যদি এভাবে লিখো, মানে 1 2 3 4 করে থেকে যদি তুমি এভাবে করে লিখো বক্সটা করে, তাহলে কিন্তু নাম্বারটা ভালো আসবে, ঠিক আছে? দেখো, তাহলে স্বর্গের দেবতা হচ্ছে যে কি, এদের ক্ষমতাই শুধু এটা শুধু ক্ষমতাটা তাদের বুঝতে পারবে, কিন্তু তারা পৃথিবীতে নেমে আসবেন না। আর অন্তরিক্ষের দেবতা হচ্ছে যে এদের ক্ষমতাও বোঝা যায় আবার দেখাও যায়, যেমন ইন্দ্র, বায়ু, ঠিক আছে? যখন বজ্রপাত হয়, বজ্রপাতটা কি হয়, দেখা যায়, দেখা যায় না? বজ্রপাতে একটু লাইট জ্বলে না, তো আলো থাকে না, ঠিক আছে? তাহলে এটা দেখাও যায় আবার বোঝাও যায়। আর মর্তের দেবতা হচ্ছে এরা পৃথিবীতে আসেন এবং অবস্থান করেন, যেমন অগ্নি দেবতা। আগুন, আগুনকে তো আমরা দেখতে পাচ্ছি না, আগুন তো আমরা দেখছি, তাই না? বুঝছো ঐশী? বুঝতে পেরেছো এই 3টা? স্বর্গের দেবতা, অন্তরিক্ষের দেবতা এবং মর্তের দেবতা, বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, সমস্যা নেই এখানে? Yes, miss. সমস্যা আছে এই 3টাতে? No, miss. আচ্ছা, রেসপন্স করবে, কেমন? রেসপন্স করলে আমি বুঝতে পারবো না, আমি কিভাবে বুঝবো বলো? আচ্ছা, তারপর দেখো, যজ্ঞ কাকে বলে? আচ্ছা, এটা কিন্তু লাস্ট লাইনে আছে, 14 পৃষ্ঠার একদম লাস্ট লাইনে দাগিয়ে রাখবে। আগুন জ্বালিয়ে বেদের মন্ত্র উচ্চারণ করে দেবতাদের আহ্বান জানানো এবং প্রার্থনা করাকে যজ্ঞ বলা হয়। বেদের ছন্দ, এরপর হচ্ছে মন্ত্র কাকে বলে? প্রত্যেকটা অনেকগুলো কিন্তু ছোট 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 কাকে বলে সংজ্ঞা আছে, দেখেছো? ধ্যান আছে, মন্ত্র আছে, ঋষি আছে, যজ্ঞ আছে, এগুলা কিন্তু ছোট ছোট করে দাগিয়ে রাখবে, পারলে নোট করে রাখবে, তাহলে তোমার পরীক্ষার সময় কষ্ট হবে না। তারপর দেখো, বৈদিক উপাসনা পদ্ধতি ছিল যজ্ঞ বা হোম করা, এটাও দাগিয়ে রাখবে। বেদের বাক্য সুর দিয়ে যজ্ঞের সময় গান করা হয়। যজ্ঞ যখন করে ব্রাহ্মণরা, তখন কি করে, সুর করে করে কিন্তু তখন এক ধরনের গান করে, ঠিক আছে? আর এই গানটাকে বলা হয় শাম। এই গানটাকে কি বলা হয় ঐশী? শাম। শাম। আচ্ছা, তারপর দেখো, এরপর তোমার এখানে দেখো অনেকগুলো, মানে হচ্ছে যে ঋগ্বেদ সংহিতা, তারপর যজুর্বেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা, সামবেদ সংহিতা, তোমার পার্ট 2তে এই সংহিতাগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করেছে, ভাগ ভাগ করে আলোচনা করেছে। আমি ওখান থেকে সংক্ষিপ্ত আকারে দেখবে, এখানে এখানে প্রথমে দিয়েছি সামবেদ নিয়ে, ঠিক আছে? সরি, ঋগ্বেদ নিয়ে দিয়েছি। দেখো, এখানে 10,472টি মন্ত্র রয়েছে ঋগ্বেদে। এগুলো হচ্ছে, আমি এখানে যা যা দিয়েছি সবগুলো হচ্ছে অবজেক্টিভের জন্য, ছোট ছোট প্রশ্নের জন্য, ঠিক আছে? এগুলো তোমার এখানে তো অনেক বড় বড় করে দিয়েছে, আমি ওখান থেকে ছোট করে এখানে লিখেছি, দেখো। তারপর হচ্ছে সামবেদ, দেখো সাম মানে হচ্ছে গান, দাগিয়ে রাখবে। এই বেদে সংগৃহীত হচ্ছে গান। সামবেদে সর্বমোট 1,800 কতটি 10টি মন্ত্র আছে, কিন্তু এটা মনে রাখতে কিন্তু অনেক কঠিন। কোনটা জানো? কোনটাতে কতটা মন্ত্র আছে? অথর্ববেদে কয়টা মন্ত্র আছে? অথর্ববেদেরটা দেখো, এখানে লেখা আছে তো। অথর্ববেদে কয়টা মন্ত্র আছে দেখো, 6,000 মন্ত্র আছে। তোমাদের বইতে আরেকটা জিনিস অ্যাড করেছে, দেখো 731টি সূক্ত এবং প্রায় 17 নম্বর পৃষ্ঠা, দেখো প্রথম লাইনটা, এটা দাগিয়ে রাখবে। অথর্ববেদের এটা 731টি সূক্ত এবং প্রায় 6,000 মন্ত্র দ্বারা কি এখানে অথর্ববেদে রচিত, ঠিক আছে? 6,000 মন্ত্র আছে। তাহলে প্রত্যেকটার এই হাইলাইট পয়েন্ট গুলো দাগিয়ে রাখবে, ওভাবে শিখবে। এবং এই অধ্যায়ের বড় প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, বড় প্রশ্ন আছে এবং ছোট ছোট অনেকগুলো সংজ্ঞা আছে। আমি প্রত্যেকটা এই পার্ট 1 থেকে 2 এর মধ্যে সব সংজ্ঞাগুলো কিন্তু আমার প্রত্যেকটা স্লাইডে আমি দেখিয়েছি। দেখো, প্রত্যেকটা সংজ্ঞা আমি এখানে আনার চেষ্টা করেছি। শুধু বড় প্রশ্ন আকারে যে কোশ্চেন গুলো, সেগুলো আমি মুখে বলে দিলাম এতক্ষণ, প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে পার্ট 1 2 এর সম্পূর্ণ গুলো। ওগুলো তুমি কি করবে, দাগিয়েও দিলাম, ওগুলা শুধু পড়বে। বুঝতে পেরেছো? যদি কোনো সমস্যা হয়
তাহলে মিসকে জানাবে যে মিস আমার এই কোশ্চেনটা আমি কিভাবে লিখবো, ঠিক আছে? আমি দরকার হলে তোমাদেরকে নোট করে ওটা দিয়ে দিব। আর তোমরা কয়দিন পরেই তোমরা শীট পেয়ে যাবে, ফার্স্ট টাইমের আমি শীটগুলো করে কালেক্ট করে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আশা করি কোনো সমস্যা নেই। সমস্যা আছে অবশ্যই? বুঝতে পেরেছো? হোমওয়ার্ক বুঝে নিয়েছো? Yes, miss. আচ্ছা, তাহলে হোমওয়ার্ক করে সন্ধ্যা 7টার মধ্যে জমা দিয়ে দিবে, ঠিক আছে? আমি হোমওয়ার্ক ম্যানেজমেন্টে জমা দিবে। কিসে? বুঝতে পেরেছো? স্কুলের অ্যাপের হোমওয়ার্ক ম্যানেজমেন্টে জমা দিয়ে দিবে। আচ্ছা ঠিক Okay, আছে, miss. ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? নেট প্রবলেম হলে দয়া করলে Miss, আমরা একটু নমস্কার। লিস্টে আস্তে করে ক্লাস শুরু করব, ঠিক আছে? জয়েন করবে নেক্সট Yes, ক্লাসে miss. সুন্দর করে, আর পড়া শিখবে, আর হোমওয়ার্কটা করে নিবে, ঠিক আছে? হোমওয়ার্ক জমা দিয়ে দিবে। আচ্ছা, ভালো থাকবে উশি, Yes, miss. পরের ক্লাসে দেখা হবে।